Hello viewers, welcome to my YouTube channel Learn English in Bengali. I am Ismail Haq. আজকে আমরা কতগুলি প্রিপজিশনের ব্যবহার বা প্রয়োগ বাক্যে উদাহরণ সহ জানব। এখানে কতগুলি উদাহরণ দেওয়া আছে শূন্যস্থান হিসাবে, সেগুলো সঠিক প্রিপজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে কতগুলি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এমন কিছু ইংরেজি শব্দ আছে যে শব্দগুলোর পরে কি কি প্রিপজিশন বসে সেগুলো আমাদেরকে কমিট টু মেমোরি অর্থাৎ মুখস্থ বা মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে fill in the blanks with appropriate or proper or suitable or correct preposition। উপযুক্ত প্রিপজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এক নম্বরে দেওয়া আছে Mr. and Mrs. Bose have great affection dash their child। মিস্টার এবং মিসেস বোসের গ্রেট মানে বিশাল, আর অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ বা আদর, দেয়ার চাইল্ড তাদের শিশুর জন্য। তাহলে মিস্টার এবং মিসেস বোসের তাদের বাচ্চার জন্য বিশাল বা বেশ স্নেহ বা ভালোবাসা আছে। তাহলে এখানে শব্দ দেওয়া আছে অ্যাফেকশন। অ্যাফেকশনের পরে প্রিপজিশন বসে ফর, এটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাফেকশন ফর। তাহলে উত্তরটি হচ্ছে যে মিস্টার অ্যান্ড মিসেস বোস হ্যাভ গ্রেট অ্যাফেকশন ফর দেয়ার চাইল্ড। তাহলে উত্তরটি হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস বোস হ্যাভ গ্রেট অ্যাফেকশন ফর দেয়ার চাইল্ড। মিস্টার এবং মিসেস বোসের তাদের বাচ্চাদের জন্য যথেষ্ট স্নেহ ভালোবাসা আছে। তাহলে এখানে অ্যাফেকশন এই শব্দটির পরে, অ্যাফেকশন মানে স্নেহ বা ভালোবাসা, এই শব্দটির পরে প্রিপজিশন বসছে ফর, এটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাফেকশন ফর। 2 নম্বর সেন্টেন্স কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি এই যে কমন এলিমেন্ট, কমন মানে সাধারণ, এলিমেন্ট মানে ব্যথা, ডিউরিং মানে সময়, দ্য চেঞ্জ ড্যাশ সিজন মানে ঋতু পরিবর্তনের সময়ে সর্দি কাশি হচ্ছে আমাদের কাছে একটা সাধারণ ব্যথা বা যন্ত্রণা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কফ অ্যান্ড কোল্ড। এখানে কফ একটা নাউন, কোল্ড ঠান্ডা, মানে কফ অ্যান্ড কোল্ড এই শব্দ দুটি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। তো অ্যান্ড দিয়ে যুক্ত হলে তারপরে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু এখানে যেহেতু ওয়ান আইডিয়া প্রকাশ করছে বা সমজাতীয় বোঝাচ্ছে, অর্থাৎ এক কথায় যে এটা সাধারণ একটা ব্যথা বোঝাচ্ছে, কফ অ্যান্ড কোল্ড মানে ওয়ান আইডিয়া প্রকাশ করছে। ওয়ান আইডিয়া প্রকাশ করলে ভার্ব অ্যান্ড দ্বারা সাবজেক্টগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হলেও তারপরে যে ভার্ব বসে সেটা সিঙ্গুলার ফর্মে হয়। তো যাই হোক, এখানে চেঞ্জের পরে অফ বসবে। তাহলে কফ অ্যান্ড কোল্ড ইজ এ কমন এলিমেন্ট ডিউরিং দ্য চেঞ্জ অফ সিজন। তাহলে উত্তরটি হচ্ছে কফ অ্যান্ড কোল্ড ইজ এ কমন এলিমেন্ট ডিউরিং দ্য চেঞ্জ অফ সিজন। চেঞ্জের পরে বসছে প্রিপজিশন অফ, এটা আমাদেরকে মনে রাখতে হবে, চেঞ্জ অফ এরপরে প্রিপজিশন অফ, চেঞ্জ অফ মানে পরিবর্তন, আর সিজন হচ্ছে ঋতু, ঋতু পরিবর্তনের সময়, আর ডিউরিং মানে হচ্ছে সময়। 3 নম্বর সেন্টেন্স দে হ্যাড নো অবজেকশন ড্যাশ দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য হেডমাস্টার। অর্থাৎ মানেটি হচ্ছে কি যে হেডমাস্টার মশাই যে বিবৃতি দিয়েছেন সেটার প্রতি তাদের কোনো অবজেকশন মানে হচ্ছে আপত্তি, এই যে অবজেকশন শব্দটি আছে এটা মানে হচ্ছে আপত্তি, সেই বিবৃতিটির প্রতি তাদের কোনো অবজেকশন বা আপত্তি নেই। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে অবজেকশনের পরে বসে প্রিপজিশন টু, অবজেকশন টু। তাহলে হেডমাস্টার মশাই যে বিবৃতিটি করেছেন সেটার প্রতি তাদের কোনো আপত্তি নেই বা ছিল না। এখানে হ্যাড আছে মানে পাস্ট টেন্স, ছিল না, তাদের আপত্তি ছিল না।
তাহলে উত্তরটি হচ্ছে দে হ্যাড নো অবজেকশন টু। অবজেকশনের পরে প্রিপোজিশন বসছে টু দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য হেডমাস্টার। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে অবজেকশন মানে হচ্ছে আপত্তি, অবজেকশনের পরে প্রিপোজিশন বসে টু, অবজেকশন টু, এখানে প্রিপোজিশন বসছে টু, অবজেকশন টু। পরের সেন্টেন্স, the tutor had a discussion dash the parents of the child on his poor performance. টিউটর মানে হচ্ছে গৃহশিক্ষক, হ্যাড এ ডিসকাশন, ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, ড্যাশ দ্য প্যারেন্টস পিতামাতা, অফ দ্য চাইল্ড বাচ্চাটির, অন হিজ পুয়ার পারফরম্যান্স, পুয়ার পারফরম্যান্স মানে খারাপ ফলাফল, এখানে খারাপ ফলাফল ধরতে হবে। পুয়ার মানে আমরা জানি যে এমনি গরিব, কিন্তু এখানে খারাপ মানে রেজাল্ট যাদের খারাপ হয় সেটাকে বলা হয় পুয়ার পারফরম্যান্স। আর পারফরম্যান্স মানে হচ্ছে কৃতিত্ব, ভালো কাজ যদি হয় তাহলে সেটা গুড পারফরম্যান্স, খারাপ যদি হয়ে যায় বা ভালো করতে পারলো না সেটা হচ্ছে পুয়ার পারফরম্যান্স মানে হচ্ছে কৃতিত্ব। তাহলে এখানে একটা যে শব্দটি দেওয়া আছে ডিসকাশন, কাদের সঙ্গে আলোচনা করছে? পিতামাতার সঙ্গে, প্যারেন্টসদের সঙ্গে। তাহলে ডিসকাশনের পর এখানে প্রিপোজিশন বসবে উইথ। তাহলে দ্য টিউটার হ্যাড এ ডিসকাশন উইথ দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড অন হিজ পুয়ার পারফরম্যান্স। তাহলে বাচ্চাটি যে রেজাল্ট বা ফলাফল খারাপ করেছে তার জন্য গৃহশিক্ষক মশাই পিতামাতার সঙ্গে সে বাচ্চাটির বিষয়ে একটা আলোচনা ছিল। তাহলে উত্তরটি হচ্ছে দ্য টিউটার হ্যাড এ ডিসকাশন উইথ, কাদের সঙ্গে ডিসকাশন, আলোচনাটা কাদের সঙ্গে করছে সেজন্য এখানে ডিসকাশনের পরে উইথ, ডিসকাশনের পরে অ্যাবাউটও হয় কিন্তু সেটা বাক্যের মানে অনুযায়ী অর্থ বিশেষে ব্যবহার করতে হয়, কিন্তু এখানে যেহেতু পিতামাতার সঙ্গে আলোচনা করছে সেহেতু ডিসকাশনের পরে এখানে বসবে উইথ। তাহলে হ্যাড এ ডিসকাশন, দ্য টিউটার হ্যাড এ ডিসকাশন উইথ দ্য প্যারেন্টস of the child on his poor performance, of the child on his poor performance। তাহলে এখানে ডিসকাশনের পরে প্রিপোজিশন বসলো উইথ, বাক্যের অর্থ অনুযায়ী কখনো ডিসকাশনের পরে উইথ বা কখনো কখনো অ্যাবাউটও বসে। 5 নম্বর সেন্টেন্স, এন্ড কি দেওয়া আছে? দ্য থিপস এসকেপ, থিপস হচ্ছে চোরের, আর এসকেপ মানে হচ্ছে পলায়ন বা পালিয়ে যাওয়া, ড্যাশ জেল ওয়াজ ভেরি সারপ্রাইজিং, সেটা ছিল বিস্ময়কর বা অবাক। সারপ্রাইজিং মানে হচ্ছে বিস্ময়কর বা অবাক, মানেটা হচ্ছে কি যে চোর জেল থেকে যে পালালো সেটা ছিল একদম বিস্ময়কর বা অবাক। তাহলে এখানে যে শব্দ এসকেপ মানে হচ্ছে পলায়ন করা, এই এসকেপ শব্দের পরে প্রিপোজিশন বসে ফ্রম, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এসকেপ ফ্রম। তাহলে উত্তরটি হচ্ছে দ্য থিপস এসকেপ, দ্য থিপস এসকেপ ফ্রম জেল ওয়াজ ভেরি সারপ্রাইজিং। অর্থাৎ মানেটা কি হলো যে চোরের জেল থেকে পালিয়ে যাওয়াটা ছিল অবাক বা বিস্ময়কর। তাহলে এখানে এসকেপের পরে প্রিপোজিশন বসলো ফ্রম, এসকেপ ফ্রম মানে পালিয়ে যাওয়া, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া, জেল থেকে পালিয়ে যাচ্ছি তাই এসকেপ ফ্রম। তারপরে সেন্টেন্স হচ্ছে বিমল বাবু ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, বঞ্চিত হয়েছিলেন, এটা প্যাসিভ ভয়েসে আছে বা ডিপ্রাইভ শব্দটিকে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, বঞ্চিত ছিলেন এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে সেটাকে অ্যাডজেক্টিভ করা হয়। আর অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষ, দাদু
বা তার যে পূর্বপুরুষ বা পিতামাতা এদের, আর প্রপার্টি হচ্ছে সম্পত্তি। তাহলে বিমল বাবু তাদের পূর্বপুরুষদের সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন। তাহলে এখানে যে ডিপ্রাইভ শব্দটি আছে, ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া। তো ডিপ্রাইভের পরে প্রিপজিশন বসে অফ, ডিপ্রাইভ অফ। তাহলে উত্তরটি হচ্ছে বিমল বাবু আজ ডিপ্রাইভ বিমল বাবু was deprived of his ancestral property. বিমল বাবু তার পূর্বপুরুষদের সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন। তাহলে ডিপ্রাইভ এই শব্দটি মানে হচ্ছে বঞ্চিত হওয়া, তারপরে প্রিপজিশন বসে অফ, ডিপ্রাইভ অফ। পরের সেন্টেন্স, রাহুল ইজ অ্যাডেপ্ট আর গুড। অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ, গুড মানেও ভালো বা কর্মপটু, যেটাকে বোঝানো হয় ড্যাশ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এখানে একটা জিনিস লক্ষণীয়, ম্যাথমেটিক্স এখানে ম্যাথমেটিক্সের সঙ্গে এস যুক্ত আছে, তার মানে যেটা প্লুরাল হয়ে গেল বা বহুবচন হয়ে গেল তা নয়। এমন কিছু ইংরেজিতে শব্দ আছে যেগুলোর সঙ্গে এস যুক্ত হওয়া থাকা সত্ত্বেও সেগুলো সিঙ্গুলারে ব্যবহৃত হয়, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, এগুলো সবই সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তো যাই হোক, অ্যাডেপ্ট আর গুড এই শব্দগুলোর পরে প্রিপজিশন বসে অ্যাট, মানে বাক্যের অর্থ অনুযায়ী। এখানে যেহেতু ম্যাথামেটিক্স আছে তো অ্যাডেপ্ট আর গুড অ্যাট বসবে। তো অ্যাডেপ্ট আর গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, মানে রাহুল অঙ্কতে দক্ষ বা অঙ্কতে ভালো, সে অঙ্ক ভালো পারে। তাহলে এখানে অ্যাডেপ্ট আর গুড তারপরে প্রিপজিশন বসবে অ্যাট। তাহলে উত্তরটি হচ্ছে রাহুল ইজ অ্যাডেপ্ট আর গুড অ্যাট ম্যাথমেটিক্স। রাহুল অঙ্কতে ভালো বা দক্ষ। তাহলে এই যে অ্যাডেপ্ট বা গুড তারপরে প্রিপজিশন বসছে অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট বা গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, এটা মনে রাখতে হবে। 8 নম্বর সেন্টেন্স, হি ইজ নট অ্যাকাস্টমড ড্যাশ সাচ আর্ডিয়াস টাস্ক। অ্যাকাস্টমড এই শব্দটির মানে হচ্ছে অভ্যস্ত, সে অভ্যস্ত নয়। সাচ মানে এইরূপ, আর আর্ডুয়াস, আর্ডুয়াস মানে হচ্ছে কষ্টকর বা কঠিন, আর্ডুয়াস বা কষ্টসাধ্য, আর টাস্ক মানে হচ্ছে কাজ। তাহলে সে এই ধরনের কষ্টসাধ্য কাজে অভ্যস্ত নয়। তাহলে এই যে শব্দ অ্যাকাস্টমড মানে অভ্যস্ত, এটা পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। তো এই অ্যাকাস্টমড এই শব্দের পরে প্রিপজিশন বসে টু, মানে অ্যাকাস্টমড টু মানে অভ্যস্ত। তাহলে উত্তরটি হচ্ছে যে সে এই ধরনের কষ্টকর কাজে অভ্যস্ত নয়। তাহলে হি ইজ নট অ্যাকাস্টম টু সাচ আর্ডুয়াস টাস্ক। হি ইজ নট অ্যাকাস্টমড টু সাচ আর্ডুয়াস টাস্ক। সে এই ধরনের কষ্টকর কাজে অভ্যস্ত নয়। তাহলে এখানে অ্যাকাস্টমড এই শব্দটির পরে প্রিপজিশন বসছে টু, এটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাকাস্টমড টু। 9 নম্বর সেন্টেন্স, এখানে কি আছে যে রমেন অলওয়েজ হ্যাঙ্কার্স ড্যাশ মানি। রমেন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অলওয়েজ সবসময়, হ্যাঙ্কার মানে হচ্ছে লালয়িত হওয়া বা লোভী হওয়া বা কোনো কিছুর পেছন পেছনে ছোটা। তো রমেন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেহেতু হ্যাঙ্কারের পরে প্রিপজিশন এস যুক্ত হয়েছে। তো সেন্টেন্সটির মানে হচ্ছে কি, যে রমেন অলওয়েজ হ্যাঙ্কার্স ড্যাশ মানি, মানে রমেন সবসময় টাকার পেছন পেছন ছোটে বা টাকার জন্য তার খুব বা টাকার প্রতি তার খুব লোভ আছে বা টাকার প্রতি সে লালয়িত হয়। তো এখানে এই যে শব্দ হ্যাঙ্কার্স বা হ্যাঙ্কার, এই হ্যাঙ্কার শব্দের পরে প্রিপজিশন বসে আফটার বা ফর। তো হ্যাঙ্কার আফটার বা ফর মানে হচ্ছে লালয়িত হওয়া বা লোভী হওয়া। তো রমেন সবসময় টাকার পেছন পেছন ছোটে বা টাকার প্রতি তার লোভ আছে। তাহলে উত্তরটি হচ্ছে রমেন অলওয়েজ
হ্যাঙ্কারস আফটার অথবা দিতে পারি ফর মানি। তো প্রথম প্রিফারেন্স হ্যাঙ্কারের পর আফটার, এটাই সব থেকে আমার মতে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। হ্যাঙ্কার আফটার লোভী হওয়া, ফর এটা দিলেও ভুল হবে না। তো হ্যাঙ্কার আফটার বা ফর এটা দেওয়া যায়। তাহলে এই যে শব্দ হ্যাঙ্কার মানে লালয়িত হওয়া বা লোভী হওয়া, তারপরে প্রিপোজিশন বসছে আফটার বা ফর, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। হ্যাঙ্কার আফটার বা ফর। আচ্ছা, শেষ সেন্টেন্স এটা কি আছে? দ্য বয়েজ হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস ড্যাশ দেয়ার হেডমাস্টার্স রুম। এটা প্রেজেন্ট টেন্সে আছে। সেন্টেন্সটি মানেটা হচ্ছে ইজি মানে সহজ, আর অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ। অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ। এখানে আমরা অনেক সময় অনেকেই মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড মোবাইল, যে কোনো অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে নামিয়ে যেটা আমরা ইনস্টল করি। এগুলো ইনস্টল করার পরে সেই অ্যাপ্লিকেশনের অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট বা এসএমএস বা আমাদের গ্যালারি বা ফটো এগুলো অ্যাক্সেস চায়, মানে সে প্রবেশ করতে চায়, সেগুলো সে দেখতে চায়, মানে সেগুলো সে আয়ত্তে রাখবে, মানে সে জানতে পারবে। অ্যাক্সেস। তো এই যে এখানে একটা শব্দ অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ, এই অ্যাক্সেসের পরে প্রিপোজিশন বসে টু, অ্যাক্সেস টু। তো অ্যান্ড্রয়েডের মোবাইলের ক্ষেত্রেও তারা কিন্তু অ্যাক্সেস করিয়ে নেয় আমাদেরকে। অনেকে ভুলবশত বা জানে না অ্যাক্সেস দিয়ে দেয় পারমিশন। তো যাই হোক, এটা আলাদা বিষয়। আমাদের যে সেন্টেন্স দ্য বয়েজ হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস ড্যাশ দেয়ার হেডমাস্টার্স রুম, মানে বালকগুলি হেডমাস্টারের ঘরে বা প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে সহজে প্রবেশ করতে পারে, মানে তারা সহজে প্রবেশ করে, তাদের একটা অ্যাক্সেস আছে, অনুমতি আছে। তাহলে অ্যাক্সেস এই শব্দটির পরে প্রিপোজিশন বসে টু। তাহলে উত্তরটি হচ্ছে দ্য বয়েজ হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস, দ্য বয়েজ হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস টু দেয়ার হেডমাস্টার্স রুম, মানে বাচ্চাগুলো বা বালকগুলি সহজেই তাদের প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে প্রবেশ করতে পারে। তাহলে এখানে অ্যাক্সেস এই শব্দটির পরে প্রিপোজিশন বসে টু, অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশ, এন্ট্রান্স বা এন্টার, প্রবেশ। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তো আমার ভিডিওটি কেমন লাগলো, লার্ন ইংলিশ ইন বেঙ্গালি মানে তার উপর এই চ্যানেলে এই ভিডিওটি দেওয়া হলো বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। এরা ভিডিওটি দেখলে অনেকে উপকৃত হবে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই বা ছাত্ররা অবশ্যই তাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড বাই, হ্যাভ এ নাইস নাইট।